প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ভেক্টর অধ্যায়ের লেকচার 8 শুরু করছি। তো লেকচার 7-এ আমরা ক্রস গুণনের অ্যাপ্লিকেশন দেখাচ্ছিলাম, সেখানে দুইটা অ্যাপ্লিকেশন আমরা করেছি। আজকে আরো দুটো অ্যাপ্লিকেশন আমি তোমাদের সামনে প্রদর্শন করব। তো অ্যাপ্লিকেশনের একটি অ্যাপ্লিকেশন হচ্ছে যে সামান্তরিকের একটি বাহুর ভেক্টর ও একটি কর্ণ দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়। 3 নাম্বার যে অ্যাপ্লিকেশন সেটা আমরা দেখব যে একটি সামান্তরিকে কি দেওয়া থাকবে, একটি বাহুর ভেক্টর দেওয়া থাকবে এবং একটি কর্ণ ভেক্টর দেওয়া থাকবে। তাহলে আমরা এই সামান্তরিকটার ক্ষেত্রফল কিভাবে বের করতে পারি। আচ্ছা, এখন দেখো আমরা এখানে এসি বরাবর যে কর্ণ সেই বরাবর একটা ভেক্টর ধরে নিয়েছি আমরা পি ভেক্টর, তার মানে এই এসি কর্ণ ভেক্টরটা বলা আছে। আর এবি বরাবর একটা ভেক্টর কিউ ক্রিয়াশীল, এই এবি বাহুরও একটা ভেক্টর বলা আছে কিউ। আচ্ছা, তোমরা কি জানো যে সামান্তরিকের একটি কর্ণ সামান্তরিক ক্ষেত্রটিকে কি করে বলো তো? আচ্ছা, সামান্তরিকের একটি কর্ণ সামান্তরিক ক্ষেত্রটিকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে, তাই না? এগুলো আমরা উপপাদ্য পড়ে এসেছি 8-এ বা 9-এ, আমার যতটা মনে পড়ে আমি পড়ে এসেছি। তাহলে এসি কর্ণ এই সামান্তরিক ক্ষেত্রকে কি করবে? দুটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করবে। তাহলে কি আমরা বলতে পারি না? দেখো তো, যে পারবে সে বলবে। দেখো, ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি, এটা একটা ত্রিভুজ বলতে পারি না আমরা? এ বি সি একটা ত্রিভুজ, এই কর্ণ সহ এই দুটো বাহু মিলে একটা ত্রিভুজ হয় না? জি স্যার। আচ্ছা, বলো তো, যে পারবে সে বলবে। এই ত্রিভুজের দেখো তো কি কি দেওয়া আছে। তাহলে এ বি সি ত্রিভুজের কি কি দেওয়া আছে এখানে বলো? দুটো বাহুর ভেক্টর দেওয়া আছে, একটা এসি বাহুর ভেক্টর বলা আছে আর একটা এবি বাহুর ভেক্টর বলা আছে, তাই না? তো ত্রিভুজের দুটো বাহুর ভেক্টর দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? এই যে প্রথমটা, এই যে ত্রিভুজ ক্ষেত্রে এ বি সি ইকুয়াল টু, এটাকে আমরা সরাসরি এখন অ্যাপ্লাই করব, প্রয়োগ করব। কেননা এটা কিভাবে তৈরি হয়, এই সমীকরণটা কিভাবে আসে সেটা তো আমরা শিখেছি, তাই না? তাহলে এই সমীকরণটাকে আমরা কি করব? সরাসরি প্রয়োগ করব। এখানে আর ডিটেলস দেখাবো না, ওই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ওটাকে আমরা আর নিয়ে আসবো না, কেননা ওটা আমরা জেনে গেছি অলরেডি। আচ্ছা, তাহলে বলো এখন, ত্রিভুজ এ বি সি এর দুইটা বাহুর ভেক্টর জানা আছে, তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে বলো? এই যে আমি বাম পাশে লিখে দিয়েছি, দেখো, ত্রিভুজ ক্ষেত্র এ বি সি দ্যাট ইজ ইকুয়াল টু কি হয় বলো? হাফ দুটি ভেক্টরের ক্রস। হ্যাঁ, দুটি ভেক্টরের ক্রস গুণনে, হ্যাঁ, ক্রস গুণনের মানকে কি করতে হবে? হাফ দ্বারা গুণ করতে হবে বা 2 দ্বারা ভাগ করতে হবে। হাফ দ্বারা গুণ অথবা 2 দ্বারা ভাগ, সেম জিনিস। তাহলে এই ক্ষেত্রফলটুকু কতটুকু অংশের বলো? এই ক্ষেত্রফলটা কতটুকু অংশের? শুধু পুরো সামান্তরিকের অর্ধেক, অর্ধেকের ক্ষেত্রফল। তাহলে টোটাল ক্ষেত্রফল পাবার জন্য আমি কি করব? ওই ক্ষেত্রফলটাকে 2 দ্বারা গুণ করে দিব। দেখো, ভেরি সিম্পল। তাহলে সামান্তরিক ক্ষেত্র এ বি সি ডি দ্যাট ইজ ইকুয়াল টু 2 ইনটু ত্রিভুজ ক্ষেত্র এ বি সি। 2 দ্বারা কেন গুণ করলাম? পূজা বণিক বলো, পূজা। স্যার কারণ দুইটা ত্রিভুজ এখানে। হ্যাঁ, পূজা বণিক বলেছে সমান দুইটা ত্রিভুজ। হ্যাঁ, সমান দুইটা ত্রিভুজে বিভক্ত হয়েছে। সুতরাং আমরা যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারলে তাকে 2 দ্বারা গুণ করলে আমরা কি পেয়ে যাব? টোটাল ক্ষেত্রফল পেয়ে যাব, তাই না? নূরে নাজাত, নূরে নাজাত, বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কি করেছি দেখো, সামান্তরিক ক্ষেত্রে এ বি সি ডি দ্যাট ইজ ইকুয়াল টু 2 ইনটু ত্রিভুজ ক্ষেত্রে এ বি সি। তো 2 থেকে যাবে, আর এই ত্রিভুজ ক্ষেত্রে এ বি সি মানে যে উপরে লেখা আছে হাফ পি ক্রস কিউ হোল মডুলাস। তাহলে দেখো তো, এই 2 আর নিচের হাফের এই 2 কি হবে? কাটাকাটি হবে। তাহলে ফাইনালি আমি পেয়ে যাচ্ছি, দেখো, সামান্তরিক ক্ষেত্র এ বি সি ডি দ্যাট ইজ ইকুয়াল টু পি ক্রস কিউ হোল মডুলাস বর্গ একক। তাহলে কি শিখলা বলো? সামান্তরিকের যদি একটা কর্ণ ভেক্টর আর একটি বাহুর ভেক্টর দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা কি করব? মারিয়া হোসেন বলো, মারিয়া বলো, মারিয়া। মারিয়া, ডু ইউ হিয়ার মি? হোয়ার ইজ মারিয়া? মারিয়া ক্লাসে জয়েন করে হয়তো অন্য কাজে বিজি আছে, তাই না? মারিয়া কই? হোয়ার ইজ আওয়ার মারিয়া? শি হ্যাজ গান। আচ্ছা, তাহলে মারিয়া হারিয়ে গেছে। মারিয়া হারিয়ে গিয়েছে, কোথায় হারিয়ে গেল সে? আচ্ছা মেরে হারে। আচ্ছা, এখন দেখো তো,
তাহলে ত্রিভুজ ক্ষেত্রের সামান্তরিকের ক্ষেত্রফল বের করার জন্য কি করবে? একটি কর্ণ আর একটি বাহুর ভেক্টর দেওয়া থাকলে সিম্পলি কি করবে, এই দুটা ওই তাদের কর্ণ ক্রস ভেক্টর আর গুণনের বাহুর ভেক্টরকে ক্রস গুণন করতে হবে, ক্রস গুণনটা বের করতে হবে। আজকে আমরা অঙ্ক করাবো, সেই ক্রস গুণন বের করে তার কি নিতে হবে বলো? মান নিতে হবে। মডুলাস নিতে হবে। মডুলাস মানে কি? মান নিতে হবে। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, এবারে আসো নেক্সট টপিক। তোমরা নিজেদের নাম আর রোল নাম্বারটা একবার লিখবে, একাধিকবার লিখবে না। আচ্ছা, 4 নাম্বার যে অ্যাপ্লিকেশন সেটি হচ্ছে সামান্তরিকের দুটি কি দেওয়া আছে দেখো, কর্ণ ভেক্টর দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়। আচ্ছা, কর্ণ ভেক্টর দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা দেখো এখানে ডান দিকে চিত্র ড্রয়িং করেছি। তো ডান দিকে দেখো এসি বরাবর একটা কর্ণ আর বিডি বরাবর একটা কর্ণ আমরা বিবেচনা করলাম। আচ্ছা বলো তো, এসি ভেক্টরকে আমরা কি নামকরণ করেছি? এসি কর্ণ ভেক্টরটাকে পি ভেক্টর নামকরণ করেছি। আর বিডি কর্ণ ভেক্টরটাকে আমরা কি নামকরণ করেছি? কিউ ভেক্টর নামকরণ করেছি। কিউ ভেক্টর। আচ্ছা, এখন বলো তো কাজী সাবা বলো, কাজী সাবা বলো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করে বলো তো কাজী সাবা? স্যার একদম সমানভাবে ভাগ করে। হ্যাঁ, একটু ভালো করে বলো, আমি অনেক কিছু জানি। সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করে। সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, না না, রম্বসের ক্ষেত্রে ওটা। না না, হ্যাঁ, সমকোণটা হবে না, রম্বস হলে হতো। হ্যাঁ, ভেরি গুড। সমদ্বিখণ্ডিত করে। হ্যাঁ, সমদ্বিখণ্ডিত করে এবং কি করে বলো? আরেকটা তথ্য আছে, আমি জানি তোমরাও জানো, আমি সেই ছোটবেলায় পড়েছি, এখনো মনে আছে। আর তোমরা রিসেন্ট পড়েছো তারপরে ভুলে গেছো। আচ্ছা, আমি বলে দিই তাহলে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এবং 4টি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। 4টে যে ত্রিভুজ ক্ষেত্র তৈরি হচ্ছে, খেয়াল করেছো? এই যে 4টে ত্রিভুজ ক্ষেত্র তৈরি হয়েছে এখানে, তাহলে 4টা সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করবে। আচ্ছা, এখন বলো তো, আমি যদি যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে তাকে 4 দ্বারা গুণ করলে আমরা কি পেয়ে যাব বলো? তাকে 4 দ্বারা গুণ করলে আমরা কি পেয়ে যাব বলো? কি বললাম? সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এবং 4টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। ঠিক আছে? তাহলে যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারলে তাকে 4 দ্বারা গুণ করলে আমরা কি পেয়ে যাব বলো? সামান্তরিক। সামান্তরিক না, ভালো করে কথা বলা শিখতে হবে। তাহলে আমরা সামান্তরিকটার টোটাল ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক আছে? আচ্ছা, এখন বলো তো, এসি ভেক্টর যদি পি ভেক্টর হয়, তাহলে এও ভেক্টর বা ওসি ভেক্টর সমান কত হবে বলো? স্যার হাফ ইনটু পি ভেক্টর। পি ভেক্টর। হ্যাঁ, পি ভেক্টর বাই 2 হাফ অফ পি ভেক্টর। হাফ অফ পি ভেক্টর। কেন? কারণ ওই যে আমরা জানি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, সেই কনসেপ্ট থেকে এটা লেখা হলো। একইভাবে বিডি ভেক্টর সমান কিউ ভেক্টর, টোটাল কর্ণটা বলা আছে কিউ ভেক্টর। তাহলে বিও ভেক্টর ইকুয়াল টু ওডি ভেক্টর সমান কি হবে? হাফ কিউ ভেক্টর। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন বলো তো ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ এ ও বি, বলো তো ত্রিভুজ এ ও বি এর দুটা বাহুর ভেক্টর আমার জানা আছে। একটা হচ্ছে এ ও বাহুর ভেক্টরটা জানা আছে আর একটা বি ও বাহুর ভেক্টরটা জানা আছে, তাই না? তাহলে আমরা যে কোনো ত্রিভুজের দুটা বাহুর ভেক্টর জানা থাকলে ক্ষেত্রফল কিভাবে বের করি? দেখো, এই যে বাম দিকে আসো, এ ও বি দ্যাট ইজ ইকুয়াল টু হাফ, ওই দুটা বাহুর ভেক্টরের ক্রস গুণনের হোল মডুলাস মান নিতে হবে। তো বাহুর ভেক্টর কি কি আছে আমার এখানে? পি বাই 2, পি ভেক্টর বাই 2 ক্রস কিউ ভেক্টর বাই 2। দেখো তো লাইনটা ক্লিয়ার কিনা? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এই যে নিচে উইদিন মানে মডুলাসের মধ্যে দেখো 1/2 গুণ করলে কত হয়? 1/4, সেটাকে বাম পাশে আনা হয়েছে। তাহলে 1/4 আর 1/2 গুণ করলে কত হবে? 1/8। আচ্ছা, তো 1/8 পি ক্রস কিউ হোল মডুলাস, এইটুকু ক্ষেত্রফল কতটুকু অংশের বলো? স্যার পুরো সামান্তরিকের 4 ভাগের 1 ভাগ। হ্যাঁ, 4 ভাগের 1 ভাগ, মানে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমরা তো জানি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে 4টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। তাহলে আমরা এই যে ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম, তাকে 4 দ্বারা গুণ করলে আমরা কি পেয়ে যাব? টোটাল ক্ষেত্রফল পেয়ে যাব। সেই কাজটা এখানে করা আছে। দেখো, সামান্তরিক ক্ষেত্র এ বি সি ডি দ্যাট ইজ ইকুয়াল টু 4 ইনটু ত্রিভুজ ক্ষেত্র এ ও বি। তাহলে এখানে মান বসানোর পরে ক্যালকুলেশন করলে ফাইনালি দেখো তোমার 4, আর ত্রিভুজ ক্ষেত্র এ ও বি মানে হচ্ছে 1/8 পি ক্রস কিউ হোল মডুলাস।
আচ্ছা, তো 4 আর 8 কাটাকাটি হলে কত হবে? 2 থাকবে আর p ক্রস q মডুলাস। তাহলে আমরা কি শিখলাম যে দুটি এক সমান্তরিকের দুটি কর্ণ ভেক্টর যদি দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রফল বের করার জন্য আমরা কি করব, ওই দুটো কর্ণ ভেক্টরে কি বের করে নিব, ক্রস গুণন বের করে নিব। প্রথমে ক্রস গুণন বের করার পরে দেখো হোল মডুলাস মানে কি, মান বের করে নিতে হবে। ঠিক আছে, মান বের করার পরে তাকে আমরা 2 দ্বারা কি করে দিব, ভাগ করে দিব। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এই যে অ্যাপ্লিকেশন গুলো করলাম, এই অ্যাপ্লিকেশন গুলো ব্যবহার করে আর ক্রস গুণন ব্যবহার করে আজকে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম করব। এবং ক্রস গুণন ছাড়াও আমি আরো বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আজকে নিয়ে এসেছি লেকচার 8 এ, সেটা একটু তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করো। দেখো ওখানে প্রথম যে প্রবলেমটা, এটা আজকের যে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করলাম তার রিলেটেড না, আগের পড়া রিলেটেড। আচ্ছা বলো তো এখানে কি বলা আছে, দেখো প্রবলেম নাম্বার 1, 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ এর 1 নাম্বার বের করতে বলছি আমি। সমান্তরাল একটি একক ভেক্টর নির্ণয় করো, মানে এই ভেক্টরের সমান্তরাল কি বের করতে বলা হচ্ছে, একটি একক ভেক্টর বের করতে বলা হচ্ছে। এটা 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে সমান্তরাল এমন একটি ভেক্টর নির্ণয় করো যার মান 6, মানে এই ভেক্টরটার সমান্তরাল অর্থাৎ 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপের সমান্তরাল এমন একটি ভেক্টর নির্ণয় করো যার মান বলা আছে 6। এবারে 3 নম্বরে আরেকটা প্রশ্ন চাওয়া হচ্ছে ওই ভেক্টরের অর্থাৎ 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ ওই ভেক্টরের বিপরীত সমান্তরাল এমন একটি ভেক্টর নির্ণয় করো যার মান বলা আছে 3। তাহলে আমি এই প্রশ্নে কয়টা জিনিস জিজ্ঞাসা করেছি, দেখো 3টা। ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন এটাকে সমাধান করবা কি করে, দেখো ভেরি সিম্পল। দেখো প্রথমে একক ভেক্টর বের করার নিয়ম কি? 1 নাম্বার তো তোমরা নিজেরাই পারবে। একক ভেক্টর বের করার নিয়ম কি? তো আমরা এই যে ভেক্টরটা এটাকে আমরা ধরে নিলাম, যে ধরি a ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ। না ধরলেও হবে, তুমি সরাসরি ওটা রেখে দাও, কোনো সমস্যা নেই। আমরা একটু সুবিধার জন্য একটা প্রতীক দিয়ে ধরে নিলাম। তাহলে এই ভেক্টরটাকে আমরা এই ভেক্টর ধরে নিলাম। তো এই ভেক্টরের ডিরেকশন দেখো, চিত্রের ডিরেকশন দেখানো হয়েছে। আচ্ছা, এখন বলো তো কোন ভেক্টরকে যদি তার মান দ্বারা ভাগ করা হয় তাহলে কি পাওয়া যায়, বলো। নরিন খান, একক ভেক্টর। নরিন খান কি আছো? নরিন খান কই, নরিন কই গেল, হারিয়ে গেল নাকি? আচ্ছা, তাহলে নরিন খানের কোনো রেসপন্স নাই। তোমরা অনেকেই ক্লাসে জয়েন করেছো, ক্লাসে হয়তো বা অনেকেই নাই। দ্যাট ইজ ভেরি ব্যাড এবং ভেরি স্যাড। তুমি পস্তাবা ভবিষ্যতে। তাহলে তোমার কি করলাম, এই ভেক্টরকে এই ভেক্টরে ভাগ করলে আমরা একক ভেক্টর পেয়ে যাব। তাহলে সেই একক ভেক্টরকে আমরা কি করব, সরি এই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করতে হবে, দিলে ক্যালকুলেশন করলে এই রেজাল্টটা তৈরি হয়ে গেল। দেখো তো ক্লিয়ার কিনা সবাই? জি স্যার। আচ্ছা বলো তো আসলে কি স্যার ডিরেকশনটা দিতে হবে? আচ্ছা, ডিরেকশন আমি দিয়েছি তোমাদের বোঝানোর জন্য, ডিরেকশন দেওয়ার দরকার নাই। ডিরেকশন আমি দিয়েছি তোমাদের বোঝানোর জন্য। আচ্ছা, এখন ডিরেকশন থেকে আমার একটা প্রশ্ন, বলো তো এই ভেক্টরকে কি করলাম আমরা, তার মান দ্বারা ভাগ করলাম। বলো তো এই ভেক্টরকে যদি তার মান দ্বারা ভাগ করা হয় তাহলে কি দিক পরিবর্তন হবে না শুধু মানের পরিবর্তন হবে, বলো। শুধু মানের পরিবর্তন হবে। মানের পরিবর্তন হবে না। হ্যাঁ, এ ভেক্টরের মান যা ছিল এন ক্যাপ ভেক্টরের মান পরিবর্তন হবে, কিন্তু ডিরেকশনে কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা বলতো এই যে এ ভেক্টরের সাথে এ ভেক্টরে যে আমরা একক ভেক্টরটা বের করলাম, এই এ ভেক্টর আর একক ভেক্টরকে আমরা কি বলতে পারি, কি ভেক্টর বলতে পারি আমরা? সমান্তরাল ভেক্টর। সমান্তরাল ভেক্টর বলতে পারি। কে বললো এটা? স্যার মাইমুনা। মাইমুনা, ভেরি গুড, তুমি অনেক ভালো। তাহলে এটা সমান্তরাল ভেক্টর তৈরি হবে। আচ্ছা, এখন সেটা বোঝানোর জন্য আমি চিত্রটা দিয়েছি, এটা চিত্র দেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম, যে কোনো ভেক্টর একক ভেক্টর বের করলে সেই ভেক্টরটা কি হবে, ওই ভেক্টরের সমান্তরাল ভেক্টর। ওকে, এবারে চলে আসে 2 নম্বরে। আমিও বলেছিলাম। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এখন বলো সমান্তরাল এমন একটি ভেক্টর নির্ণয় করো যার মান 6। কি বলা হলো, ওই এ ভেক্টরের সমান্তরাল এমন একটা ভেক্টর বের করো যার মান 6। আচ্ছা, এখন দেখো 2 নাম্বার সলিউশনটা দেখো কত ইজি। আচ্ছা, প্রথমে চিত্রটা একটু চলে আসো, দেখো চিত্রে চলে আসো একটু। আমার চিত্রটা কার্সরটা দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, বলো তো এ ভেক্টরের ডিরেকশন তো ডান দিকেই আছে, এ ভেক্টরে যে একক ভেক্টর বের করলাম তার ডিরেকশন কোন দিকে আছে, ডান দিকেই আছে। তাহলে এ ভেক্টর আর এন ক্যাপ কি ভেক্টর, পরস্পর সমান্তরাল ভেক্টর, তাই না? জি স্যার। আচ্ছা, এখন এই এ ভেক্টরের সমান্তরাল এমন একটা ভেক্টর বের করতে বলা হচ্ছে যার মান বলা আছে 6। তাহলে আমরা প্রথমে কি করে নিব জানো, এ ভেক্টরের আগে একক ভেক্টর বের করে নিব।
কেননা আমরা জানি যে কোনো ভেক্টরের একক ভেক্টর বের করলে সেটা সমান্তরাল ভেক্টর তৈরি হয়। ওকে, যেটা আমরা 1 নম্বর প্রশ্নে বের করে নিলাম। আচ্ছা, এখন বলো তো এই একক ভেক্টরকে যদি আমি যে মানের ভেক্টর, যে ভেক্টরটা বের করতে বলা হচ্ছে তার মান বলা আছে কত 6, তাহলে আমি যদি এই এনক্যাপকে যদি 6 দ্বারা গুণ করি তাহলে কি পরিবর্তন হবে? কে পারবে বলো? স্যার মানের পরিবর্তন হবে। আচ্ছা, মানের পরিবর্তন হবে, বাট মান 6 গুণ দিকের পরিবর্তন হবে না। দিকের পরিবর্তন হবে না। মাইমুনা আবারও রেসপন্স করছে, দিকের পরিবর্তন হবে না। সবাই রেসপন্স করছে, সবাইকে অশেষ ধন্যবাদ। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে দিকের পরিবর্তন হবে না। তাহলে বলো তো, তাহলে কিন্তু মানের পরিবর্তন হবে। ভেরি গুড। তাহলে তোমার এ ভেক্টর আর বি ভেক্টর চিত্রানুসারে আমরা কি ভেক্টর বলবো বলো? সমান্তরাল ভেক্টর। সমান্তরাল ভেক্টর। তাহলে হয়ে গেল, আমি চিত্রটা ড্রয়িং করেছি তোমাদের বোঝানোর জন্য। আচ্ছা, তাহলে আমরা কি করব? প্রথমে যে ভেক্টরের সমান্তরাল ভেক্টর বের করতে বলা হচ্ছে সেই ভেক্টরের আগে কি করে নিতে হবে? একটা একক ভেক্টর বের করে নিতে হবে, ঠিক আছে? এই একক ভেক্টরটা আমরা বের করে নিয়ে তাকে যে ভেক্টরটা বের করতে বলা হচ্ছে তার তো মান বলা আছে, তাই না? তো আমরা জানি যে কোনো মানকে ভেক্টর হিসাবে রিপ্রেজেন্ট করার জন্য কিসের প্রয়োজন বলো? কার প্রয়োজন? একক ভেক্টরের প্রয়োজন। একক ভেক্টরের প্রয়োজন। তাহলে ওই যে আমরা এই ভেক্টরে একক ভেক্টর বের করে নিয়েছি, তাহলে সেই একক ভেক্টরকে যদি আমরা যে মানের ভেক্টর বের করতে বলা হচ্ছে সেই মান দ্বারা যদি গুণ করি তাহলে ওই ভেক্টরটা তৈরি হবে। সেই ভেক্টরটাকে আমরা নামকরণ করেছি বি ভেক্টর। তাহলে বি ভেক্টর ইকুয়াল টু 6 n ক্যাপ। তো 6 থেকে যাবে, আর n ক্যাপটা ওই যে আমরা 1 নম্বর অঙ্কে করেছি সেখান থেকে নিয়ে এলাম। নিয়ে আনার পরে এখানে বসানোর পরে 6 আর 3 কাটাকাটি করলে 2 হয়ে যাবে, 2 দ্বারা গুণ করলে এই ভেক্টরটা তৈরি হলো। এই যে নতুন যে ভেক্টরটা তৈরি হলো এটাকে আমরা নামকরণ করেছি বি ভেক্টর। এবার সেই বি ভেক্টরটা এ ভেক্টরের কি ভেক্টর বলো? সমান্তরাল সমান্তরাল ভেক্টর। তাহলে দেখো যে কোনো ভেক্টরের যদি সমান্তরাল ভেক্টর বের করতে বলে এবং তার মান যদি বলা থাকে তাহলে যে ভেক্টরের সমান্তরাল ভেক্টর বের করতে বলা হচ্ছে তার আগে কি বের করে নিবে? একক ভেক্টর বের করে নিবে। একক ভেক্টর নিয়ে সেই একক ভেক্টরকে ওই মান দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। করলে আমরা ওই সমান্তরাল ভেক্টরটা পেয়ে যাব। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, এবারে বলো তো কে বলবে? এবারে বলো, বৃষ্টি বলো। জহুরা আক্তার বৃষ্টি। বৃষ্টি আছো ক্লাসে? বৃষ্টি কি আছে না কোথায় গেল? স্যার আজকে বৃষ্টি নাই। আচ্ছা, বৃষ্টি নাই। তাহলে যে বৃষ্টির পরিবর্তে যে পারবে সে বলবে। 3 নাম্বার যে প্রশ্নটা আমরা বের করতে চাচ্ছি, বিপরীত সমান্তরাল এমন একটি ভেক্টর নির্ণয় করো যার মান বলা আছে 3। বিপরীত সমান্তরাল ভেক্টর। আমরা 2 নাম্বারটা কি বের করলাম? সমান্তরাল ভেক্টর বের করতে বললাম যার মান বলা ছিল 6। সেম টাইপের প্রশ্ন, জাস্ট সমান্তরালের সাথে বিপরীত সমান্তরাল ভেক্টর বের করতে বলা হচ্ছে, মানে ওই এ ভেক্টরের বিপরীত সমান্তরাল ভেক্টর। আচ্ছা বলো তো, এ ভেক্টরের বিপরীত মানে কি? তাহলে এ ভেক্টরের ডিরেকশন যেদিকে হবে বি ভেক্টরের ডিরেকশন তার কোন দিকে হবে বলো? উল্টা বিপরীত দিকে। বিপরীত দিকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, অর্থাৎ উল্টো দিকে থাকবে। তাহলে দেখো এখানে বিপরীত বের করার জন্য কি করেছি দেখো, এই যে দেখো বি ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস। এই লাইনটা আগে আমাকে একটু বোঝাও যে পারো। মাইনাস কেন নিলাম? কারণ মান বিপরীত দিকে। বিপরীত দিকে। হ্যাঁ, মানে এ ভেক্টরের বিপরীত দিকে বিপরীত ভেক্টর বের করতে বলা হচ্ছে, বিপরীত সমান্তরাল। তাহলে বিপরীত সমান্তরাল বের করার জন্য তার পূর্বে অবশ্যই কি দিতে হবে? মানে মাইনাস দিতে হবে। মাইনাস দিতে হবে, মানে অ্যাঙ্গেল 180 ডিগ্রি আসবে না, তাই না? বিপরীত হবে না। বিপরীত হবে না। ভেরি গুড। তাহলে তোমার বি ভেক্টর ইকুয়াল টু -3 n ক্যাপ। এবারে -3 থেকে গেল, আর n ক্যাপ মানে যার সমান্তরাল বিপরীত সমান্তরাল বলা হয়েছে তার একক ভেক্টর বের করে নিতে হবে। মানে 1 নাম্বার এই প্রশ্নটা আবার বের করতে হবে। পরে এখানে মান বসানোর পরে দেখো 3 আর 3 কাটাকাটি হচ্ছে, মানে n ক্যাপটা বসানোর পরে কাটাকাটি হলে দেখো ফাইনালি আমরা এই রেজাল্টটা পেয়ে গেলাম। এই মাইনাস দ্বারা গুণ করে দিলে এই রেজাল্টটা তৈরি হচ্ছে। তাহলে বি ভেক্টর যেহেতু মাইনাস, এই জন্য তোমার এ ভেক্টরের ডিরেকশন যেদিকে হবে বি ভেক্টরের ডিরেকশন কোন দিকে হবে? তার বিপরীত দিকে। তাহলে এই এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পর কি ভেক্টর হবে? সমান্তরাল ভেক্টর হবে। বিপরীত সমান্তরাল। হ্যাঁ, বিপরীত সমান্তরাল। তাহলে দেখো যে প্রবলেমটা ক্লিয়ার হয়েছে কিনা, কিভাবে একক ভেক্টর বের করতে হয়, কিভাবে একটা ভেক্টরের সমান্তরাল ভেক্টর বের করতে হয় এবং বিপরীত সমান্তরাল ভেক্টর বের করতে হয়। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। এবারে পরের প্রশ্ন আসে, দেখো ডট গুণনের একটা কনসেপ্ট আর সরণ ভেক্টর বের করার একটা কনসেপ্ট অঙ্ক। আর আপনার কথা কেটে কেটে আসতেছে। আচ্ছা, আমার কথা পরিষ্কার বোঝা যাচ্ছে না, তাই তো? না স্যার, এখন ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার বোঝা যাচ্ছে। তাহলে যে বললা তার হয়তো ওখানে নেটের প্রবলেম হতে পারে।
আচ্ছা, তো এখন দেখো এখানে একটা অঙ্ক বলা আছে, কোন কণার উপর F ভেক্টর ইকুয়াল টু এত নিউটন বল প্রয়োগের ফলে কণাটির এ বিন্দু হতে বি বিন্দুতে স্থানান্তরিত হয়। কণাটি এ বিন্দু হতে বি বিন্দুতে স্থানান্তরিত হয়। তো স্থানান্তরিত হলো কেন? বল প্রয়োগের ফলে। আচ্ছা বলো তো, কোন কণার উপর বল প্রয়োগের ফলে যদি কণাটির সরণ হয়, স্থানান্তরিত হয় মানে কি সরণ হয়েছে, তাই না? তাহলে আমি এখানে দুইটা প্রশ্ন চেয়েছি, দুইটা কনসেপ্ট আমি এখানে নিয়ে আসছি। এক হচ্ছে যে কিভাবে সরণ ভেক্টর বের করতে হয় এবং এর মান বের করতে হয়, এটা 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হলো এই যে এই বস্তুটার উপরে কণাটার উপরে বল প্রয়োগের ফলে যে সরণ হলো, তো বল প্রয়োগের ফলে সরণ হলে কি হবে? কাজ হবে। তাহলে সেই বল কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ কত? এই দুটো প্রশ্ন আমাদের এখান থেকে বের করতে হবে। আচ্ছা এখন বলো তো, এ বিন্দু আর বি বিন্দুকে আমরা চিত্রে এখানে ডিজাইন করে নিলাম। দেখো এগুলো আগের পড়া আর কি। দেখো 3 ডাইমেনশনাল, নিচে এ বিন্দু নিলাম, উপরে বি বিন্দু নিলাম, নিয়ে তোমার এ বিন্দুর স্থানাঙ্ক গুলো বলা আছে, বি বিন্দুর স্থানাঙ্ক বলা আছে, আর এ থেকে বি তে স্থানান্তরিত হয়েছে কণাটা। তাহলে সরণের ডিরেকশন কোন দিকে হবে? এই কণাটার এ থেকে বি এর দিকে। এ থেকে বি এর দিকে। হ্যাঁ, এবার সেই সরণটাকে আমি কি ভেক্টর নামকরণ করেছি? এস ভেক্টর। এস ভেক্টর। আচ্ছা, এবার ডিরেকশন এ থেকে বি এর দিকে। আর বি বিন্দুর অবস্থান প্রকাশ করার জন্য কি মূল বিন্দুর সাপেক্ষে যোগ করে দিয়ে তীর চিহ্ন বি বিন্দুর দিকে দিতে হবে, আর এ এর অবস্থান প্রকাশ করার জন্য মূল বিন্দু থেকে সরল রেখা টেনে তীর চিহ্ন এ বিন্দুর দিকে দিতে হবে। তাহলে দেখো তো এই চিত্রটা ক্লিয়ার কিনা? এখন দেখো ওএ ভেক্টর সমান কিভাবে লিখতে হয় আমাদের জানা আছে, সেই কনসেপ্ট অ্যাপ্লাই করে লিখলাম। বি ভেক্টরটা ও বি ভেক্টরটাও লেখা হলো, মানে ওএ ভেক্টর স্থানাঙ্ক থেকে ভেক্টরগুলো আমরা তৈরি করলাম, অবস্থান ভেক্টর। ক্লিয়ার? তাহলে ওএ ভেক্টর পেয়ে গেলাম, ওবি ভেক্টর পেয়ে গেলাম। আমাদের বের করতে বলছে কোনটা? সরণ ভেক্টর, এবং সেই সরণ ভেক্টরের মান মানে এবি ভেক্টর বা এস ভেক্টর বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে ত্রিভুজ সূত্র প্রয়োগ করো। ত্রিভুজ এ ও এ বি, ত্রিভুজ সূত্র কে প্রয়োগ করবে? রিফা তামান্না বলো, রিফা তামান্না বলো। 292। জি স্যার। রিফা তামান্না বলো তো বাবা, এখানে বলো ত্রিভুজ সূত্রটা বলো। স্যার এখানে ত্রিভুজ সূত্র হচ্ছে ওএ ভেক্টর প্লাস এবি ভেক্টর ইকুয়াল ওবি ভেক্টর। আমি লিখেই দিয়েছি, সেটা দেখে দেখে বলছো না বুঝে বললা? না স্যার বুঝেই বলছি। আচ্ছা, বুঝে বললে অনেক ধন্যবাদ। তাহলে ওএ ভেক্টর প্লাস এবি ভেক্টর একই ক্রমে এই দুটো বাহুর ভেক্টর ইকুয়াল টু বিপরীত ক্রমে অপর বাহুর ভেক্টর, তাহলে ওবি ভেক্টর। আচ্ছা, তাহলে আমরা আমাদের প্রয়োজন কোনটা? এবি ভেক্টর, সরণ ভেক্টরটা। তাহলে এবি ভেক্টর ইকুয়াল টু ওবি ভেক্টর ডান পাশে থাকবে, আর ওই ভেক্টরটা ডানে গিয়ে মাইনাস হয়ে যাবে। তো এবি ভেক্টরকে আমরা সরণ ভেক্টর নামকরণ করেছি এস ভেক্টর। তাহলে এস ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু ওবি ভেক্টর, আর ওই ভেক্টর উপরে বের করা আছে সেটা এখানে অ্যাপ্লাই করা হলো। করে এই মাইনাস দ্বারা গুণ করার পরে আই ক্যাপের সহগগুলো যোগ বিয়োগ করবে, যে ক্যাপের সহগগুলো যোগ বিয়োগ করবে, কে ক্যাপের সহগগুলো যোগ বিয়োগ করবে। করলে এই যে বক্সের মধ্যে যেটা আছে সেটা তৈরি হবে। তাহলে বক্সের মধ্যে যেটা তৈরি হলো এটা কি ভেক্টর বলো? স্যার এটা এবি ভেক্টর। হ্যাঁ, এবি ভেক্টর বা সরণ ভেক্টর। সরণ ভেক্টর, এবি ভেক্টরও রাখতে পারো, সমস্যা নাই। তো সেই সরণ ভেক্টরটাকে আমরা নামকরণ করেছি এস ভেক্টর। তাহলে আমরা দেখো স্থানাঙ্ক থেকে কোণার যে সরণ হলো, অবস্থার পরিবর্তন হলো, এই যে অবস্থার পরিবর্তন, অবস্থান ভেক্টরের পরিবর্তনকে বলা হয় সরণ ভেক্টর। সরণ ভেক্টরের ডেফিনেশনটা মনে আছে? অবস্থান ভেক্টরের পরিবর্তনকে কি বলা হয়? সরণ ভেক্টর। এই যে এ বিন্দু থেকে বি বিন্দুতে তার অবস্থান ভেক্টরের পরিবর্তন হলো, এর ফলে তার সরণ ভেক্টর তৈরি হলো, এই যে এই ভেক্টরটা তৈরি। এবার এই সরণ ভেক্টরের মান বের করার জন্য কি আমাকে আর বলার দরকার আছে? মান বের করার নিয়ম কি? রুট ওভার ওই যে আই ক্যাপ, তাহলে এই যে আমরা মান বের করে নিয়েছি। ওকে, তাহলে আমরা সরণ ভেক্টর পেয়ে গেলাম। এবারে আরেকটা জিনিস চাওয়া হয়েছে, যে বল কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় করো। তো আমরা তো জানি যে কৃতকাজ W = Fs cos θ, তাই না? আমরা এই সমীকরণটা আমরা জানি। তো Fs cos θ, এটার পরিবর্তে আমরা আবার কি লিখতে পারি? F ডট S, কেননা ওই যে A ডট B মানে AB cos θ, তাহলে Fs cos θ মানে F ডট S S। তো F এর মান কত নিউটন বল প্রয়োগ করেছে এই যে প্রশ্নে বলা আছে, এখানে 4i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। তাহলে এখানে এফ এর পরিবর্তে সেই ভেক্টরটা লেখা হলো, আর সরণ ভেক্টরটা কিন্তু আমরা বের করে নিলাম, এই যে i ক্যাপ মাইনাস j ক্যাপ মাইনাস 8k ক্যাপ। ওকে, এবারে আমরা এখানে ডট গুণন বের করে নিব। ডট গুণন বের করলে i ক্যাপের সহগের গুণফল প্লাস j ক্যাপের সহগের গুণফল প্লাস k ক্যাপের সহগের গুণফল। ওকে, তাহলে ডট গুণন করলে এই রেজাল্টটা তৈরি হলো। দেখো W = -22 জুল। আচ্ছা, এই কাজ মাইনাস এলো, এর মানে কি বলো? যে পারবে সে বলবে। বিপরীত, স্যার এটা সরণের বিপরীত দিকে সরণ, মানে এটা ঋণাত্মক কাজ, বলের বিপরীত দিকে, মানে বল যে স্যার বলের বিপরীত দিকে কাজ হয়েছে, বলের বিপরীত দিকে কাজ হয়েছে, ঋণাত্মক কাজ হয়েছে। ঋণাত্মক কাজ।
হ্যাঁ, কাজ একটা চ্যাপ্টার আছে, আমরা পরে পড়াবো। সবাইকে অশেষ ধন্যবাদ যে তোমরা সবাই পেরেছো। রিনার তো কাজ হয়েছে। তাহলে দেখো তো এই প্রশ্ন থেকে আমরা কয়টা কনসেপ্ট শিখলাম? দুইটা কনসেপ্ট, আমি আগে যে বলেছি। সরণ ভেক্টর কিভাবে বের করতে হয় সেটা শিখলাম, আর ডট গুণনের একটা বাস্তব প্রয়োগ শিখলাম আমরা, যে তোমার দুটা ভেক্টরের ডট গুণন করলে যে স্কেলার রাশি তৈরি হয়, এই যে এফ ডট এস ডট করলে যে স্কেলার রাশি, কাজ কি রাশি তাহলে বলো? স্যার কাজ স্কেলার। হচ্ছে এই তো। স্কেলার রাশি। তাহলে আমরা এখান থেকে ডট গুণনের একটা অ্যাপ্লিকেশন আমরা শিখলাম। তাহলে এখান থেকে এই প্রশ্নটা হয়ে গেল। এবারে আসো পরের আরেকটা প্রশ্নটা আমি বই থেকে নিয়েছি, খুবই ইজি একটা প্রশ্ন। বলো তো, তোমাদের পারতে হবে, এগুলো আমি পড়িয়েছি তোমাদের। বলো, এ ভেক্টর ইকুয়াল টু বলা আছে এইটা, বি ভেক্টর ইকুয়াল টু বলা আছে এইটা, দুটি মানে এ আর বি দুটি ভেক্টর রাশি, এদের লম্ব অভিমুখে একটি একক ভেক্টর বের করো। আচ্ছা, যে পারবে সে উত্তর দিবে। বলো তো, দুটা ভেক্টরের লম্ব ভেক্টর আমরা কিভাবে পাই? স্যার ভেক্টর গুণনের যারা। হ্যাঁ, ভেক্টর গুণনের দ্বারা বা ক্রস গুণনের দ্বারা। এটা সারা জীবন মনে রাখবে, দুটা ভেক্টরকে যদি ক্রস গুণন করা হয় তাহলে লম্ব ভেক্টর তৈরি হবে। এটা সারা জীবন মনে রাখবে যদি সায়েন্সে পড়তে চাও। দুটি ভেক্টরকে ক্রস গুণন করা হলে কি ভেক্টর তৈরি হয়? লম্ব ভেক্টর তৈরি হয়। এবার সেই লম্ব ভেক্টরের আবার কি চেয়েছে বলো? একক ভেক্টর চেয়েছে। তাহলে যদি আমরা লম্ব ভেক্টর বের করতে পারি, তাকে তার মান দ্বারা ভাগ করলে আমরা কি পেয়ে যাব? একক ভেক্টর পেয়ে যাব। আচ্ছা, তাহলে দেখো আমরা প্রথমে আগে এই দুটা ভেক্টরের লম্ব ভেক্টর বের করে নিব। তো লম্ব ভেক্টর বের করার নিয়ম হচ্ছে, দেখো এই লম্ব ভেক্টরকে আমরা নামকরণ করেছি সি ভেক্টর। আমার কার্সরটা খেয়াল করো, সি ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু এ ক্রস বি। তাহলে এখানে এ ক্রস বি বের করার নিয়ম কি? নির্ণায়ক চিহ্ন দিতে হবে, এবারে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখতে হবে। এরপরে ফার্স্ট ভেক্টর এ লিখেছো, এর সহগগুলো আগে লিখবে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের নিচে, তারপরে সেকেন্ড ভেক্টরের সহগগুলো লিখবে। লিখার পরে এখানে নির্ণায়কটা অ্যাপ্লাই করবে। নির্ণায়ক অ্যাপ্লাই করার তো কনসেপ্ট কতদিনে শিখেছি বলেছি, তাই না? তুমি যখন আই ক্যাপ নিবে, আয়ের কলাম বাদ সারি বাদ, তাহলে কত হবে? এই 2 দুগুণে কত? 4 মাইনাস, সূত্রে মাইনাস এখানে আসবে, আর এখানে -1 -3 গুণ করলে কিন্তু +3 হয়ে যাবে, আর সূত্রে মাইনাসের কারণে এখানে -3 থেকে যাবে। মাইনাসের জন্য মাইনাস। ঠিক আছে, এবারে মাইনাস জে ক্যাপ নিলে জে এর কলাম বাদ সারি বাদ, তাহলে প্রথমে 2 আর 6 থাকবে, আর ডানে তোমার -1 আর 2 থাকবে। তাহলে 2 আর 2 গুণ করলে কত হবে? 4, সূত্রে মাইনাস, আর 6 আর -1 গুণ করলে -6, আর সূত্রে একটা মাইনাস আছে, তাহলে +6 হয়ে যাবে। একটু ক্লিয়ার কিনা দেখো তো? জি স্যার। এরপরে বাকিগুলো কি আমাকে বলতে হবে না নিজেরা পারবে এখন? না স্যার পারবো। আচ্ছা, একজন বললো না। ভেরি গুড, ভেরি গুড, সবাইকে অশেষ ধন্যবাদ। তাহলে আমরা এ ক্রস বি পেয়ে গেলাম। এবারে এ ক্রস বি যেটা পেলাম সেটাই তো লম্ব ভেক্টর, অর্থাৎ সি ভেক্টরটা কিন্তু এ আর বি এর লম্ব ভেক্টর। এবারে আমরা তার মান বের করে নিব, কেননা একক ভেক্টর চেয়েছে। তাহলে এই মান বের করার জন্য আমরা কি করেছি দেখো, এই যে রুট ওভার মান বের করার নিয়ম কি? যে আই ক্যাপ -10 জে ক্যাপ -18 কে ক্যাপ এর মান বের করতে হবে। তাহলে মান বের করার জন্য ওই যে নরমাল যে নিয়ম, আই ক্যাপের সহগ, জে ক্যাপের সহগ, কে ক্যাপের সহগের বর্গের সমষ্টির কি নিতে হবে? বর্গমূল নিতে হবে। নিলে সমান সমান রুট ওভার তৈরি হয় 425। ঠিক আছে? আচ্ছা, এবারে একক ভেক্টর চেয়েছে, লম্ব ভেক্টরে একক ভেক্টর। তাহলে ওই সি ভেক্টরকে সি ভেক্টরে কি দ্বারা ভাগ করব? মান দ্বারা ভাগ করব। আচ্ছা, এখানে প্লাস মাইনাস চিহ্ন নিয়েছে, প্লাস মাইনাসটা দিবা না, হ্যাঁ, কেননা কোনো ভেক্টরে মান কি কখনো নেগেটিভ হয় বলো তো? না স্যার। কিন্তু এখানে একটা কথা আছে, নেগেটিভ নেওয়ার একটা কারণ আছে। কারণটা কে ব্যাখ্যা করতে পারবে বলো? স্যার রুট নেওয়া হয়েছে, দিকটা বিপরীত দিকও হতে পারে। হ্যাঁ, মানে তুমি এ ক্রস বি করলে ডিরেকশন যেদিকে হবে, তুমি তো বি ক্রস এও করতে পারো, তাই না? সেটাও তো লম্ব ভেক্টর হবে, সেটাও কিন্তু লম্ব ভেক্টর হবে। ঠিক আছে? জি স্যার। এই জন্য তাহলে তোমার ডিরেকশন তো দুই দিকে হতে পারে, উপরেও হতে পারে আবার নিচেও হতে পারে। সেই কনসেপ্টের অ্যাপ্লাই করেছে প্লাস মাইনাস। তুমি প্লাস মাইনাস না দিলেও হবে, কোনো সমস্যা নেই, আর প্লাস মাইনাস দিলেও হবে, কোনো সমস্যা নেই। তাহলে সেই প্লাস মাইনাসটা দেওয়া হয়েছে ওই জন্য। তাহলে প্লাস মাইনাস এখানে সি ভেক্টর লেখা হলো, আর সি ভেক্টরের মান দ্বারা ভাগ করা হলো। তাহলে একক ভেক্টর পেয়ে গেলাম, লম্ব একক ভেক্টর। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, এবারে চলে আসো পরের প্রবলেমটা। পরের প্রবলেমটা খুবই ইজি। দেখো, এ ভেক্টর বলা আছে, বি ভেক্টর বলা আছে, এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে? আচ্ছা বলো তো, দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত কি? ভেক্টর ক্রস লম্বের ক্ষেত্রে ডট গুণনের মান শূন্য হবে। তাহলে এই যে দেখো, a ডট b ইকুয়াল টু 0, তাহলে a ডট b অর্থাৎ এই দুটো ভেক্টরের ডট গুণন করলে কত হবে? দেখো, ডট গুণন করলে দেখো এখানে তোমার 2m, পারবে না ডট গুণন বের করতে? অর্থাৎ এই যে a ডট b ইকুয়াল টু 0 লিখবে,
এবারে এই ভেক্টরটা এটা লিখবে, বি ভেক্টরটা এটা লেখার পরে ডট গুণন করলে এই যে এই রেজাল্টটা তৈরি হবে 2m + 6 - 50 ইকুয়াল টু কত 0। কেন 0? কেননা তারা পরস্পর লম্ব। ওকে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কার মান পেয়ে গেছো? m এর মান পেয়ে গেছো। তাহলে m এর মান 22। m এর মান এই বি ভেক্টরে এই যে i ক্যাপের যে সহগ এখানে আছে m, এই যে m i ক্যাপ, তাহলে এই m এর মান যদি 22 হয় তাহলে a ভেক্টর আর b ভেক্টর পরস্পর কি হবে? লম্ব হবে, অর্থাৎ এদের ডট গুণন লম্ব হবে, 0 হবে। ক্লিয়ার সবাই? 0। আচ্ছা, এবারে দেখো আমি পরের অঙ্কটা না করে এই তার তৃতীয় অঙ্কটাতে একটু যাচ্ছি। এটা একটা ভালো অঙ্ক। দেখো পি ভেক্টর বলা আছে, কি ভেক্টর বলা আছে। এখানে দেখো, এখানে পি ভেক্টরে যে সহগ হচ্ছে m, এখানে বলা আছে যে পি ভেক্টর কি ভেক্টর পরস্পর সমান্তরাল হলে m এর মান নির্ণয় করো। ডট গুণনের ক্ষেত্রে তোমার m এর মান কত হলে পরস্পর দুটো ভেক্টর লম্ব হবে, সেই ক্ষেত্রে ডট গুণন দিয়ে বের করবে, এটা সুবিধা। আর যখন সমান্তরাল বলবে তখন ক্রস গুণন দিয়ে বের করাটা সুবিধা। ক্রস গুণন ডট গুণন দিয়েও বের করা যাবে, ঝামেলা হবে একটু, ক্রস গুণন দিয়ে বের করবে তোমরা। আচ্ছা বলো তো, ক্রস গুণনের ক্ষেত্রে দুটি ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত কি? এদের ক্রস গুণন কি হতে হয়? 0 ভেক্টর হতে হয়, তাই না? তাহলে বা অ্যাঙ্গেল 0 ডিগ্রি হবে, তাহলে p × q = n cap pq sin 0 ডিগ্রি হবে, এখানে থিটার মান 0 ডিগ্রি হবে। তো sin 0 ডিগ্রি মানে কত হবে? 0, তাহলে 0 হবে। আচ্ছা, তাহলে আমরা p × q বের করে নিচ্ছি। তোমরা এখানে এইগুলো লেখার দরকার নাই, এই যে i cap j cap k cap তার নিচে px py pz এটা লেখার দরকার নাই। তোমরা সরাসরি p × q = ডানের এইটা লিখবে, i cap j cap k cap 2m - 3 10 - 5 - 15। ঠিক আছে? লিখার পরে তোমরা এখানে ক্রস গুণনটা বের করে নিবে। এখন এই ক্রস গুণন যেটা পেলে সেটা সমান কত হতে হবে সমান্তরাল হওয়ার জন্য? 0 ভেক্টর হতে হবে। 0 হতে হবে। আচ্ছা, এখন বলো তো 0 মানে কিন্তু এই ডান পাশে কিন্তু শূন্যের সাথে i ক্যাপ থাকবে, 0 i ক্যাপ প্লাস 0 j ক্যাপ প্লাস 0 k ক্যাপ লিখতে পারি না আমরা? এবারে আমরা এই যে বামে আর ডানে i ক্যাপ j ক্যাপ k ক্যাপের সহগগুলো সমীকৃত করব। সমীকৃত করা মানে বুঝো তোমরা? একটু আমাকে বলো দেখি। সহগ সমীকৃত মানে কি? মানে বাম পাশে i ক্যাপের সাথে যা থাকবে ডান পাশে i ক্যাপের যে সহগ থাকবে সেটা পরস্পর সমান। আচ্ছা, বামে কি i ক্যাপ আছে? আচ্ছা, বামে কি i ক্যাপের সহগ আছে? দেখো তো কত আছে বলো। -15 - 15 হ্যাঁ, -15 - 15। আর ডান পাশে i ক্যাপের সহগ কত আছে বলো? 0। 0। ভেরি গুড। তাহলে -15 -15m - 15 ইকুয়াল টু কত লিখবো? 0। আচ্ছা, তাহলে দেখো এই যে -15m - 15 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে m কত হয়ে যাবে? 1 না -1 হবে, -1 হয়ে যাবে। আর একই ভাবে আরেকটা আছে দেখো, k ক্যাপের সহগ কত আছে এখানে? -10 - 10m ইকুয়াল টু কত হবে? 0। জি স্যার। তাহলে সেটা অ্যাপ্লাই করলে m এর মান কত হয়ে যাচ্ছে? -1। তার মানে m এর মান যদি -1 হয় তাহলে এই p ভেক্টর আর q ভেক্টর পরস্পর সমান্তরাল ভেক্টর হবে। তাহলে দুটো ভেক্টর লম্ব ভেক্টর হলে কিভাবে একটা অজানা রাশির মান বের করতে হয়, সহগ বের করতে হয়, আর দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল হলে কিভাবে অজানা সহগ বের করতে হয়, এটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলো। জি স্যার। এবারে চলে আসে পরের অঙ্কে। আমরা এই যে ভেক্টরের যে অ্যাপ্লিকেশন গুলো করলাম তার একটা রিলেটেড অঙ্ক। বলো, পি ভেক্টর বলা আছে এটা, কি ভেক্টর বলা আছে এটা। পি ও কিউ দ্বারা গঠিত সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশিত হলে ক্ষেত্রফল নির্ণয় করো। বলো, সামান্তরিকের কি দেওয়া আছে এখানে? ক্ষেত্রফল চেয়েছে। দুটি সন্নিহিত বাহু দেওয়া আছে। হ্যাঁ, বাহু। আচ্ছা, তো বাহুর ভেক্টর দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র নিয়ম কি? বলো, ওই দুটো বাহুর ভেক্টরের ক্রস গুণন বের করে তার কি বের করতে হবে? মডুলাস। তাহলে এখন ক্রস গুণন বের করা কি আমরা জেনেছি না? এখন কি আর বলতে হবে আমাকে না? বলো। আচ্ছা, তাহলে p × q লিখবে, আর এই লাইনটা লেখার দরকার নেই, সরাসরি p × q = i cap j cap k cap লিখবে, তারপর i cap j cap k cap এর সহগ লিখবে, ফার্স্ট ভেক্টর সেকেন্ড ভেক্টরের সহগগুলো লিখবে। আচ্ছা, এখানে বলো তো ফার্স্ট ভেক্টরে কি k cap আছে? p ভেক্টরে k cap না স্যার। নাই। না স্যার। k cap না থাকলে k cap এর সহগ কত লিখবে? 0 লিখবে। আর সেকেন্ড ভেক্টরে q ভেক্টরে দেখো কোনটা নাই বলো? যে কম্পোনেন্ট i cap নাই। আচ্ছা, এখানে মানে অঙ্কে একটু ভুল আছে না? কি ভেক্টর ইকুয়াল টু কি লেখা আছে? -2 i ক্যাপ বলা আছে, তাই না? না, এটা j ক্যাপ হবে। এটা j ক্যাপ হবে, একটু ভুল আছে প্রশ্নে, এটা j ক্যাপ হবে। ঠিক আছে? আচ্ছা, তোমরা কি আমাকে বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে যে ভেক্টর দেওয়া থাকবে না, যে অংশটা দেওয়া থাকবে না তার সহগ 0 লিখতে হবে।
লিখে ক্রস গুণন বের করে নিবে। জি স্যার। ক্রস গুণন বের করে নেওয়ার পরে তার কি তারপর মডুলাস। মডুলাস নিতে হবে, নিলে তুমি কি পেয়ে যাবে? ক্ষেত্রফল পেয়ে যাবে। মডুলাস। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রফল সম্পর্কিত প্রশ্নগুলো পারার জন্য তোমাকে এই সূত্রগুলো ভালো করে মাথায় রাখতে হবে। এই সূত্রগুলো মাথায় রাখবে, ঠিক আছে? রেখে তোমরা এই ক্ষেত্রফল বের করার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমরা বাসায় করবে। তাহলে ক্ষেত্রফলের আর অঙ্কের দিকে আমি আর যাচ্ছি না। এবারে আরেকটা অঙ্ক দেখো, দুটি ভেক্টরের ডট গুণন ও ক্রস গুণনের মান সমান হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? অ্যাঙ্গেল চেয়েছি। আচ্ছা বলো তো, দুটি ভেক্টরের ডট গুণন ও ক্রস গুণনের মান সমান হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? তো দুটো ভেক্টর আমরা ধরে নিয়েছি, এ ভেক্টর আর বি ভেক্টর। তাহলে এ ডট বি ইকুয়াল টু এ ক্রস বি হোল মডুলাস। ডট গুণন তো মান তৈরি হবে, আর ক্রস গুণনেরও কি বলা আছে, মান সমান হবে। তাহলে এ ক্রস বি হোল মডুলাস। তো এ ডট বি মানে কত? এবি কস থিটা, আর এ ক্রস বি মানে হচ্ছে এবি সাইন থিটা। তো এবি আর এবি কাটাকাটি হয়ে যাবে, আর কস থিটাকে ডানে আনলে কি হয়ে যাবে? ট্যান থিটা হয়ে যাবে। আর ট্যান থিটা ইকুয়াল টু 1। তো ট্যান কত ডিগ্রি মান? 1। 45 ডিগ্রি মান 1। 45 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল আমরা পেয়ে গেলাম 45 ডিগ্রি। দেখো তো ক্লিয়ার কিনা অঙ্কটা? স্যার জি বলো। স্যার। স্যার tan তো আরো অনেক কোণের জন্য tan এর মান 1 হবে, tan থিটার মান। তাহলে ওইগুলা কি লিখবো না? হ্যাঁ, ওইগুলো লিখলে ভালো হয়। তো ফিজিক্সে আমরা ওই অত অ্যাঙ্গেল আমরা কাউন্ট করি না। ও একটা ভালো গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, tan থিটা 1 হলে সেটার অনেকগুলো মানের জন্য কিন্তু এটা 1 হয়। তো সেটা তোমরা ম্যাথামেটিক্সে করো। হ্যাঁ, এখানে আমাদের অতটা প্রয়োজন না, আমরা যে কোনো একটা অ্যাঙ্গেল দেখালেই হবে। এই তাহলে এটা হয়ে গেল। এবারে দেখো আরেকটা অঙ্ক, এ ভেক্টর বলা আছে এটা, এর এ ভেক্টর এত হলে এমন একটি ভেক্টর নির্ণয় করো যা তিনটা প্রশ্ন বলেছি আমি, একটা বলবো বাকিটা বাসায় দেখে নিবে। এক্স ওয়াই তলে সমান্তরাল কিন্তু জেড অক্ষের সাথে লম্ব। এই এ ভেক্টরের সাথে এ ভেক্টরের সমান্তরাল ভেক্টর বের করতে বলা হচ্ছে, যেটা ওয়াই জেড তলে সমান্তরাল কিন্তু জেড অক্ষের সাথে কি বলো? লম্ব। লম্ব। তাহলে জেড অক্ষের, আচ্ছা জেড অক্ষের একক ভেক্টরটা কি বলো তো? স্যার কে ক্যাপ। কে ক্যাপ। তো যে অক্ষের সাথে লম্ব বলবে ওই অক্ষের একক ভেক্টরের সাথে ওই ভেক্টরটাকে ক্রস গুণন করবে। আচ্ছা দেখো, তাহলে নতুন ভেক্টরটা আমরা নামকরণ করেছি বি ভেক্টর, দ্যাট ইজ ইকুয়াল টু এ ক্রস কে ভেক্টর। অর্থাৎ যে অক্ষের সাথে লম্ব বলবে তার সাথে ক্রস গুণন করতে হবে এই ভেক্টরটাকে। আচ্ছা করলে কি হচ্ছে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখবে, এ ভেক্টরের সহগগুলো লিখবে, আর কে ভেক্টরের সহগগুলো লিখবে। এখানে কে ভেক্টর কে ক্যাপ মানে তো এখানে শুধু 1 থাকবে, আর আই ক্যাপ জে ক্যাপের ওখানে 0 হবে। তাহলে এটা নির্ণয় করলে দেখো কি তৈরি হয়েছে, বি ভেক্টর ইকুয়াল টু -2 আই ক্যাপ -3 জে ক্যাপ। বলো তো এখানে কোন অংশটা এসেছে বলো বি ভেক্টরে? আই আই আর XY তো আই আর জে তার আই আর জে কোন তল ইন্ডিকেট করছে বলো? XY তো xy তল। তাহলে xy তল তার মানে এই ভেক্টরটা, তাহলে বি ভেক্টরটা তাহলে xy এর সাথে কি হবে বলো? সমতল। সমতল মানে সমান্তরাল হবে, সমান্তরাল হবে। কিন্তু জেড অক্ষের সাথে তাহলে কি হবে? অর্থাৎ এই ভেক্টরটা xy তলে থাকবে, তাহলে জেড এর সাথে কি হবে? লম্ব হবে। এইভাবে 3 নাম্বার আর 2 নাম্বার আর 3 নাম্বারটা পারবে না, আমি এখানে লিখে দিয়েছি, তোমরা ক্যালকুলেশনটা করে নিবে, ঠিক আছে? আচ্ছা এবার একটা সৃজনশীল প্রশ্ন, এ ভেক্টর বলা আছে, বি ভেক্টর বলা আছে, সি ভেক্টর বলা আছে। এই ভেক্টরে আই ক্যাপের সহগ এখানে এম নিয়েছি। একক ভেক্টর কি? ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র ব্যাখ্যা করো। বি ভেক্টরের একটি একক ভেক্টর নির্ণয় করো। বি ভেক্টর একক ভেক্টর তো বের করতে পারবে, এটা তো কোনো প্রশ্নই না। আর 3 নম্বরে যেটা চাওয়া হয়েছে বলতে, এম এর মান কত হলে ভেক্টর ত্রয় একই সমতলে থাকবে? বলো তো তিনটা ভেক্টর একই সমতলে থাকার শর্ত কি? গতদিন আমি জ্ঞান দিয়েছি। দেখো দুটো ভেক্টর যে কোনো মধ্যবর্তী গুণন করে তার সাথে অপর ভেক্টরকে ডট গুণন করলে তোমরা পেয়ে যাবে। তাহলে এই যে আমি এখানে করে দিয়েছি, দেখো তোমরা এই রেজাল্টটা করে নিও।